সড়কগুলোর দুপাশে ফুলের গাছ, ফুটেছে অসংখ্য ফুল। নারী পুরুষ ঝকমকে পোশাক পরে ভিড় করেছে দোকান ও স্কয়ারে। নানা দিকের সড়কে চলছে উজ্জ্বল রঙের রথ। প্রাসাদ ও মন্দিরে উঠছে অসংখ্য পতাকা। বিশাল শহর গম গম করছে। বিয়ে হচ্ছে তরুণীদের। ওদিকে কবরে নামছে মৃতরা। কুচকাওয়াজ করছে সৈনিক দল। ঝিলিক দিচ্ছে বরম। ব্যবসা করছে ব্যবসায়ীরা। সাদা আলখেল্লা পরনে পুরোহিত উপাসনায় মগ্ন। ভাবছি এরা কোন ধর্ম অনুসরণ করে। ছুটি শেষে স্কুল থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছে বাচ্চারা। ছাতওয়ালা এভিনিউতে আলাপ করছেন দার্শনিকরা। প্রাসাদ থেকে বেরিয়েছেন রাজকীয় কেউ। তাকে ঘিরে চলেছে একদল দাস। সামনে ছুটছে প্রহরীরা। এ শহরে যার যার কাজে সবাই মহাব্যস্ত। প্রতিটি দৃশ্য যেন পরিষ্কার দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর একদল অফিসার ধাওয়া করছে এক পলাতক আসামিকে। সে ছিঁড়ে ফেলেছে দুহাতের দড়ি। সরু এক গলির ভিতর সংঘর্ষ হলো দুই রথের। ভাঙাচোরা যান ঘিরে জটলা তৈরি হয়েছে। দুই রথের মালিক তর্ক জুড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য পড়ে থাকা ঘোড়াকে ওঠাতে চাইছে। মানুষজনের কণ্ঠ শুনতে পেলাম না। তারপর কেমন যেন হয়ে গেল সব দৃশ্য। থাকলো শুধু থমথমে নীরবতা। মন বলল ওসব রথ ছিল হাজারো বছর আগের। যেন আমার চোখের সামনে থেকে সরে গেল মিহি মেঘ। মনে পড়ল অমন নেকাব পরে আয়েশা। চারপাশে চেয়ে তাকে দেখতে পেলাম না। অথচ অন্তর বলল সে খুব কাছে এসে দাঁড়িয়েছে। বিদ্রূপ করছে আমাকে। সব যেন ঘটছে স্বপ্নের ভিতর। তারপর হঠাৎ নিজেকে খুঁজে পেলাম। চারদিকে মাইলের পর মাইল ফাঁকা সড়ক। হাজারো ভাঙা দেয়াল। বাড়ির ছাদের বদলে গহ্বরের মতো কালো পরীক্ষার ওপাশে ফসলহীন জমিন। বহুদূরে এই জ্বালামুখ ঘিরে বিশাল পর্বত। অনেক উপরে উঠেছে চূড়াগুলো। শান্ত আকাশে জ্বলছে মস্ত চাঁদ। চারপাশ ভাসিয়ে নিয়ে চলেছে জ্যোৎস্নায়। চারপাশে চেয়ে শিহরিত হলাম। বড্ড খারাপ হলো মন। ওই দৃশ্যগুলো ছিল বিষণ্ণ, অথচ বড় সুন্দর। পাথরের স্তূপ থেকে নেমে চললাম অতিথিশালার দিকে। ভয় লাগছে নিজের ছায়াকেও। অন্তর বলছে প্রাচীন শহরে মৃত অধিবাসীদের ভিতর আমি একমাত্র জীবিত মানুষ। অতিথিশালায় ফিরে দেখি জেগে উঠেছে হ্যান্স। আমার জন্য অপেক্ষা করছে। আর একটু হলে খুঁজতে বেরুতাম। বাস, বলল সে। আরও আগেই যেতাম, কিন্তু জানি গেছেন সাদা মহিলার সঙ্গে দেখা করতে। ভাবলাম আপনাদের বিরক্ত করা ঠিক হবে না। তাহলে ভুল ধারণা করেছ, বললাম। তুমি যদি যেতে বোধহয় আর কখনো ফিরতে না। ঠোঁট টিপে হাসলো হ্যান্স। কি যে বলেন বাস। ওই লম্বা মহিলা কিছু মনে করতো না। তাছাড়া বিপদ সবসময় আপনার উপর দিয়ে যায়। ওকে বাড়তি কথা বলতে না দিয়ে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম এখন কোথায় কিসের ভিতর আছে বেচারা রবার্টসন। একটু পর চিন্তা ফুরিয়ে গেল। যে কোনো পরিস্থিতিতে ঘুমাতে পারি, কাজেই ঘুমিয়ে পড়লাম। ভোরের ধূসর ফুটতে আমাকে জাগিয়ে দিল হ্যান্স। জানালো বাইরে অপেক্ষা করছে বিলালি। গোরকও তার জাদু কাজে লাগিয়ে ভবিষ্যৎ জানিয়েছে। এদিকে আমসোলোপোগাস ও তার যোদ্ধারা লড়তে তৈরি। তারা কিছুতে সঙ্গীদের শুশ্রূষা করতে রাজি হয়নি, বরং বলেছে দরকার পড়লে অসুস্থদের খুন করে রওনা হবে। হ্যান্স কি করে যেন আরও জেনেছে সাদা মহিলা মুখ ঢেকে রাখে, কারণ সে অতি খারাপ দেখতে। আমাকে জানালো সে মেয়েদের একটা দল পাঠিয়েছে। তারা আহতদের সেবা দেবে।
কাজেই আর চিন্তা কি। পরে জানলাম এ ব্যাপারে মিথ্যা তথ্য দেয়নি হ্যান্স, তবে এ বিষয়ে বিস্তারিত লিখলাম না। সব গুছিয়ে শেষমেশ রওনা হলাম আমরা। বিলালির পিছনে চলল আমার পালকি। সঙ্গে অস্ত্র বলতে নিয়েছি দুটো রাইফেল, একটা এক্সপ্রেস, অন্যটা রিপিটিং রাইফেল। দুটোর জন্য প্রচুর গুলি নিতে ভুল করিনি। আমসলো পোগাসের জন্য একটা রাইফেল পাঠিয়েছিলাম, সেটা নেয়নি। এ মুহূর্তে সম্পূর্ণ সশস্ত্র হ্যান্স, আমসলো পোগাস, গোরকো ও দুই জুলু হেঁটে চলেছে। কিছুক্ষণ দারুণ ফুর্তিতে থাকলো হ্যান্স। পালকি বহনকারীরা বয়ে নিয়ে চলেছে ওকে। গদির উপর শুয়ে পাইপ ফুঁকতে লাগলো, ঠোঁটে স্বর্গীয় হাসি। মাঝে মাঝে বহনকারীদের উদ্দেশ্যে মন্তব্য করলো, তবে লোকগুলো কোনো কথা বুঝলো না। কিছুক্ষণ পর হ্যান্সের জীবনের আনন্দ ফুরিয়ে গেল। কিছুতে হারতে চাইল না, তবে উপায়ই কি। কুলিরা ধাক্কা দিয়ে ওকে নামিয়ে দিল। শেষে বাধ্য হয়ে পালকির ছাতের দণ্ডে উঠল হ্যান্স। ভঙ্গি দেখে মনে হলো চেপেছে ঘোড়ার পিঠে। তাতে দেখতে লাগলো খেলনা বাদরের মতো, শুয়ে রাখা কাঠের উপর চেপেছে। আমরা যে পথে চলেছি তা সমতল, দুপাশে উর্বর ফসলি ক্ষেত। তবে এই জ্বালামুখের বেশিরভাগ জমি এখন পড়ে আছে। হয়তো বহু আগে পুরো এলাকা চাষ দেয়া হতো। জন্মেছে অজস্র গাছ, কোনো কোনোটা থেকে ঝুলছে পাকা ফল। একটু পর পর ঝর্ণা। আমার মনে হলো একসময় ওগুলো ছিল ক্ষেত সেচ দেওয়ার নালা। সকাল 10টার পর পৌঁছে গেলাম পাহাড়ের কাছে। সুউচ্চ পাহাড় ঘিরে রেখেছে এই গোটা জ্বালামুখ। খাড়া ঢাল বেয়ে উঠে চলেছি। 12টা বেজে চলেছে পালকি বাহকদের। দুপুরের দিকে উঠে এলাম পাহাড়ের মাথায়। এখানে থেমেছে সেনাবাহিনী। প্রহরী বাদে সবাইকে ঘুমাতে দেখলাম। আমার নির্দেশে ঘুম থেকে ডেকে তোলা হলো সর্দারদের। পুরো ক্যাম্প ঘুরে আন্দাজ করলাম 3500 সৈনিক এখানে আছে, তবে কেমন লড়বে জানি না। এরপর আমসলো পোগাস, হ্যান্স ও সর্দারদের নিয়ে এলাকা পরিদর্শন করলাম। এ সময় আমাদের পাহারা দিল জুলুরা। খাড়া ঢালের শেষ মাথায় দেখলাম দুটো মস্ত টিলা মিশেছে। পায়ের কাছে জন্মেছে ঘন জঙ্গল। ঢাল পেরিয়ে ধীরে নেমে গেছে জমি, সেখানে প্রচুর গাছ। বিনকিউলার দিয়ে দেখলাম ওই দুই টিলার কাছে জড়ো হয়েছে বড়সড় সেনাবাহিনী। আন্দাজ করলাম সংখ্যায় তারা 10,000-এর কম হবে না। সঙ্গের অ্যামাহেগার সর্দাররা জানালো ওই বিশাল বাহিনী রেজুর। তারা আগামীকাল ভোরে হামলা করতে চাইছে। যেহেতু সূর্যের পূজারী, কাজেই দিগন্তের ওপাশ থেকে দেবতা না উঠলে আক্রমণ করবে না। সর্দারদের কাছে জানতে চাইলাম তারা কোনো পরিকল্পনা করেছে কিনা। সর্দাররা জানালো তারা ডান দিকের টিলার মাঝ পর্যন্ত নামতে চাইছে। ওখানে সরু সমতল জমিতে থেমে প্রতিরোধ করবে। সৈনিক কম থাকলেও রেজুর সেনাবাহিনীকে ঠেকাতে পারবে। এত কম লোক নিয়ে তারা নিজেরা হামলা করবে তা একদম অসম্ভব। কিন্তু রেজু যদি পাশের টিলা বেয়ে উঠে আসে, জানতে চাইলাম তোমাদের পেছনে পৌঁছে গেলে তখন কি করবে। লোকটা বলল সেক্ষেত্রে সে জানে না কি হবে। বুঝলাম এই লোকগুলো মাথা খাটায় না। তোমরা রাতে ভালো লড়ো না দিনে, জানতে চাইলাম। জানালো কোনো সন্দেহ নেই রাতে। তাদের ইতিহাসে দিনের বেলাতে কোনো লড়াই বলে কিছু নেই। অথচ তোমরা বলছো রেজুর সেনাবাহিনীর সঙ্গে দিনের বেলা লড়াই করবে, তাহলে তো হারতে হবে। এবার সর্দারদের রেখে হ্যান্স ও আমসলো পোগাসকে নিয়ে সরে এলাম। আলাপ শেষে ফিরে আমার নির্দেশ জানিয়ে দিলাম। আপত্তি তুলল আমাহেগার সর্দাররা। তাদের বললাম চাঁদ উঠবার আগে ডান দিকের টিলা বেয়ে নামতে হবে।
কোনো আওয়াজ করা চলবে না। টিলার গোড়ার কাছে যে ঝোপঝাড় সেখানে জড়ো হবে। এদিকে গোরকোর দায়িত্বে একদল যোদ্ধা বাম দিকের টিলার মাঝখানে আগুনের কুণ্ডলী তৈরি করবে। রেজুর লোক মনে করবে আমাদের সেনাবাহিনী ওখানে। তারপর সঠিক সময়ে হামলা করব আমরা, তবে এখনও জানি না ঠিক কখন। এ পরিকল্পনা শুনে মুচড়ে পড়ল আমাহাগার সর্দাররা। তাদের ধারণা আমরা বড় বেশি সাহস দেখাচ্ছি। বিড়বিড় করে একই কথা বলতে লাগলো। বুঝলাম এবার কর্তৃত্ব দেখানোর সময় এসেছে। সোজা তাদের মাঝখানে গিয়ে থামলাম। সেনাবাহিনীর প্রধানকে বললাম, শোনো বন্ধু, আমার খুশিতে নয়, তোমরা নিজেরা আমাকে প্রধান সেনাপতি করেছ এবং আমি চাই আমার প্রতিটা নির্দেশ মেনে চলবে। আমাদের হামলার সময় থেকে শুরু করে তোমরা আমার এবং কালো মানুষের কাছাকাছি থাকবে। কেউ যদি দ্বিধা করো বা ঘুরে দৌড়াতে চাও, সঙ্গে সঙ্গে মরবে। কুঠার হাতে আমসলোপোগাসকে দেখিয়ে দিলাম। তার উপর তোমরা যদি যুদ্ধ ফেলে পালাতে চাও, যিনি সবসময় শাসন করেন তার হাতে মরবে। তবুও দ্বিধা করতে লাগলো লোকগুলো। এবার দেরি না করে জিকালের কবজ বের করে চোখের সামনে তুললাম। বিশ্রী জিনিসটা যেন তাদের মনের ভিতর ভীষণ ভয় ঢুকিয়ে দিল। মৃত্যু ভয় যেন এর কাছে কিছু নয়। ধূপ করে মাটির উপর পড়ল সবাই। লুলালা আর তার জাজিকার নামে বলল, আমি যা বলবো তাই মেনে নেবে। যদিও মাকুমাজান সেফ পাগলামি করছে। ভালো, সন্তুষ্ট হলাম। তাহলে এবার যাও, তৈরি হতে থাকো। আগামীকাল এ সময়ে আমরা বুঝবো কে পাগল আর কে সুস্থ। এরপর থেকে গোলমাল করেনি আমাহাগার সর্দাররা। কিভাবে প্রস্তুতি নিলাম তা বিস্তারিত লিখে পাতা ভরতে চাই না। ঠিক সময় এলে 250 সৈনিক ও এক জুলুকে নিয়ে আগুন জ্বালতে গেল গোরাকো। আগে ঠিক করা ছিল আমি দুবার গুলি ছুড়লে কাজে নামবে তারা। তখন থেকে যত পারে আওয়াজ করবে, হই হল্লা চালিয়ে যাবে। এদিকে চাঁদ উঠবার আগেই আমরা 3000 সৈনিক নিয়ে ভূতের মতো নিঃশব্দে ডান দিকে টিলা বেয়ে নামতে লাগলাম। রাতে কোনো আওয়াজ ছাড়াই চলতে পারে এই আমাহাগাররা। দেখে নিকশ কালো অন্ধকারে 3000 সৈনিক নিয়ে কোনো ঝামেলা ছাড়াই টিলা বেয়ে নেমে যেতে লাগলাম। তাদের বর্ষার ফলা বেঁধে নিয়েছে শুকনো ঘাস দিয়ে। আলো ঝিলিক দিয়ে উঠবে না। টিলার গোড়ার একটু আগে 500 গজ চওড়া এক জায়গায় পৌঁছে গেলাম। এখানে প্রচুর ঝোপ ঝাপ তৈরি হয়েছে। ঝোপের ভিতর ঢুকে শুয়ে পড়ল আমাহাগাররা। তাদেরকে 4টে রেজিমেন্টে ভাগ করেছি। এক এক দলে 750 সৈনিক। কিছুক্ষণ পর চাঁদ উঠল, তবে আকাশ থেকে পড়ছে কুয়াশার মতো জলকণা। রেজুর যুদ্ধ শিবির দেখতে পেলাম না। সরে না গিয়ে থাকলে আছে মাত্র 1000 গজের ভিতর। কোথাও কোনো আওয়াজ নেই। ভাবলাম তারা সরে গেল না তো। উৎকণ্ঠিত হয়ে উঠলাম। ওই পিশাচগুলো নরখাদক বলে নয়। আমার ধারণা হলো রেজুর সেনাবাহিনী উল্টো হামলা করতে চাইছে। আমার মতো চিন্তিত হয়ে পড়েছে আমসলোপোগাস। এদিকে 1 মাইল দূরের টিলার উপর মিটমিট করে জ্বলতে শুরু করেছে গোরাকোর আগুন। আমার ধারণা আড়াল নিয়ে ওদিকে যেতে পারবে না রেজুর সেনাবাহিনী। কিন্তু যদি দু পাহাড়ের ভিতর উঠে যাওয়ার মতো কোনো পথ থাকে, আমি আয়সার সর্দারদের 1 পয়সা দিয়ে বিশ্বাস করি না। তারা বলেছে মাঝে কোনো পথ নেই, কিন্তু হতে পারে ভয়ে ওদিকে কখনো যায়নি। রেজুর সেনাবাহিনী যদি চূড়ার উপর উঠে আসে, পিছন থেকে এসে হামলে পড়বে আমাদের উপর। এ কথা ভাবতে গিয়ে টের পেলাম ভয়ে শিরশির করছে মেরুদণ্ড। ভাবছি কি করব। এদিকে এক ঝোপের ভিতর বসেছে হ্যান্স। এবার ঝোপ থেকে বেরিয়ে এলো সে। শেষ জুলোর হাতে তুলে দিল রাইফেল। আমাকে বলল, বাস, আমি দেখে আসি মানুষ খেকোরা কী করছে, তাহলে বুঝবেন কখন কোথায় হামলা করতে হবে।
আমার জন্য ভয় পাবেন না বাস। এই গুঁড়ো বৃষ্টির ভিতর আমাকে দেখবে না। আমি সাপের মতো চলবো। তাছাড়া যদি ফিরতে না পারি, আপনি বুঝবেন ওরা ওখানে আছে। দ্বিধার ভিতর পড়লাম। সাহসী হটেনটটকে ঝুঁকির ভিতর ফেলবো, কিন্তু ততক্ষণে বুঝতে পেরেছে আমসলো পোগাস। সে বলল, মাকুমা যান। ওর গুণ গুপ্তচরের মতো চলতে পারা, যার যা কাজ। আমার কাজ কুঠার চালানো, আপনার কাজ নেতৃত্ব দেয়া। ওকে যেতে দিন। এবার ধীরে মাথা দোলালাম। চপ করে আমার ডান হাতে চুমো দিল হ্যান্স। হারিয়ে যাওয়ার আগে বলে গেল 1 ঘন্টার ভিতর ফিরবে। ওর সঙ্গে শুধু বড় একটা ছোরা। রিভলভার নিতে সাহস হয়নি। যদি লোভ সামলাতে না পেরে গুলি করে, সেক্ষেত্রে মস্ত বিপদে পড়ব সবাই। 17। পরের ঘন্টা বড় ধীরে কাটতে লাগলো। জ্যোৎস্নায় বারবার দেখলাম ঘড়ি। অনেক উপরে উঠেছে চাঁদ। সময় পেরোতে চাইল না। কান পেতে রইলাম। কোথাও কোনো আওয়াজ নেই। ঝিরঝির করে পড়ছে জলকণা। বেশি দূর দেখা যায় না। আবছা চোখে পড়ে গোরাকোর দলের অগ্নিকুণ্ড। পেরিয়ে গেল 60 মিনিট। দেখা নেই হ্যান্সের। তারপর আরও আধ ঘন্টা তিল তিল করে পেরোলো। হ্যান্স ফিরল না। আমার মনে হয় অন্ধকারের আলো আর নেই, অথবা বন্দি হয়েছে। মন্তব্য করলো আমসলো পোগাস। প্রিয় কাউকে হারানোর ভয়ে কুড়িয়ে খেলো আমাকে। ঠিক করলাম আরও 15 মিনিট দেখব। তার ভিতর যদি না আসে, সবাইকে নির্দেশ দেব এগোনোর। আশা করছি আগের অবস্থান থেকে সরে যায়নি শত্রুদল। বেরোলো আরও 15 মিনিট। একটু দূরে জড়ো হয়েছে এমাহেগার সর্দাররা। মনে হলো বিচলিত। এবার ডাবল ব্যারেলের রাইফেলটা তুলে নিলাম। সমতল থেকে মাজল ফ্ল্যাশ দেখবে না রেজুল্লো। ঠিক করেছি গুলি করে গোরাকোকে জানিয়ে দেব হইচই শুরু করতে। রাইফেল নিয়ে কাগজ বামে সরে একটা গাছের আড়াল নিলাম। কাঁধে অস্ত্র তুলেছি। এমন সময় হলদে রঙের একটা হাত জাপটে ধরল ব্যারেল। ফ্যাঁসে স্বরে বলল, গুলি করবেন না বাস, আগে আমার কথা শুনুন। মুখ নামিয়ে দেখলাম কুৎসিত চেহারাটা। ঠোঁটে তার চওড়া হাসি। এমনকি চাঁদের মানুষ ভয় পেতে পারে ওই বীভৎস হাসি দেখে। যা বলার জলদি। মনের খুশি লুকিয়ে ফেলেছি। যাক, ফিরেছে হ্যান্স। বোধহয় হারিয়ে যাও। তারপর ওদের খুঁজে পাওনি। হ্যাঁ বাস, ওদিকে ঘন কুয়াশার ভিতর হারিয়ে যাই। তবে শেষে পাই। তারা নাকের কাছেই ছিল। বাতাসে এক মানুষ খেকো প্রহরীর গায়ের কড়া দুর্গন্ধ পেলাম। এত কাছে ছিল যে লোভ হলো গলা ফাঁক করে দিই, কিন্তু সাহস হলো না। ব্যাটা যদি ট্যাফও করে ওঠে। সবার নাকের সামনে দিয়ে ঘুরলাম। সব কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছে। কোনো আগুন জ্বালেনি। ওদিকের নিচের পরিবেশ গরম বলে হয়তো। লুকিয়ে চারপাশ ভালো করে দেখলাম। হাঁটতে হাঁটতে পৌঁছালাম এক ঢিবির সামনে। ওটার উপর উঠলাম। ছোট টিলার উপর গুড়ি বৃষ্টি ছিল না। দূরে দেখলাম লম্বা কুঁড়ে ঘর। ওটার সবুজ ডাল থেকে এখনো পাতা ফেলা হয়নি। মনে হলো লুকিয়ে ওই ঘরে চলে যাই। নিশ্চয় রেজু ওখানে ঘুমিয়েছে। হয়তো তাকে মেরে আসতে পারবো। দনমনোর ভিতর আছি। এমন সময় শুনলাম বিচ্ছিরির আওয়াজ। কোনো স্বামী তার বুড়ি মেয়ে লোকের মাথা কম্বল দিয়ে মুড়িয়ে দিলে যেমন হয়, সেরকম আওয়াজ। বা বলা যায় বোতলের ভিতর আটকা পড়েছে ভনভন করা মৌমাছি। ওই আওয়াজ পেয়ে অন্য একটা কথা মনে পড়ল। বাস, যখন লালদাড়ি বাস কোনো কাজ করতো না, হাঁটু গেড়ে বসে স্বর্গ পাওয়ার জন্য অমন গুনগুন করত। খুব সাবধানে ওই আওয়াজের দিকে গেলাম। কাছে গিয়ে দেখি লালদাড়ি বাস ওখানে একটা পাথরের সঙ্গে তাকে বেঁধে রেখেছে। দেখে মনে হলো জলাভূমিতে আটকা পড়া পাগলা বাফেলো। মাথা নাড়ছে আর চোখ ঘুরিয়ে চলেছে। মনে হলো 2 বোতল পচা জিন খেয়েই এমন হলো। বাস,
সর্বক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। ভাবলাম এ সুযোগে তাকে মুক্ত করব, কিন্তু কপাল খারাপ। যেই কাছে গেছি অমনি চিৎকার শুরু করলো। বলতে লাগলো, চলে যাও হলদে শয়তান, জানি আমাকে নরকে নিতে চাও, তবে অনেক আগে চলে এসেছো। আমার দুই হাত যদি খোলা থাকতো, মোটকে দিতাম তোমার ঘাড়, ছিঁড়ে ফেলতাম মাথা। ইংরেজিতে বলছিল বাস। আপনি তো জানেন ওই ভাষা আমি ভালোই বুঝি। বুঝলাম ওই লোককে ঘাটাতে গেলে আমি শেষ, তাই তাকে ওখানে রেখে সরে পড়ব ভাবলাম। এমন সময় কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলো দুই বুড়ো, পরনে রাতের শার্ট, ঠিক আপনার কাপড়ের মতো, মাথার উপর ধাতুর একটা জিনিস, সেটার ভিতর সূর্যের ছবি। সূর্য দেবতার পুরোহিত বোধ হয় বললাম। হ্যাঁ বাস, অথবা কোনো যাজকের মতো। তাদের পোশাক ছিল আপনার বাবা ভারত যাজকের মতো। উঠানে এসে একটা বাক্সের সামনে থামলো। তাদের দেখে পিছিয়ে গিয়ে গুড়ি বৃষ্টির ভিতর লুকিয়ে পড়লাম। শুয়ে পড়ে কান পাতলাম। তারা লাল দাড়ির দিকে তাকালো। লাল দাড়ির চিৎকার শুনে বেরিয়ে এসেছে, তবে তাদের দিকে চাইলো না লাল দাড়ি, শুধু আওয়াজ করতে লাগলো। মনে হলো টিনের কানের ভিতর গুবরে পোকা গুনগুন করছে। মনে হলো টিনের ক্যানের ভিতর গুবরে পোকা গুনগুন করছে। ওই আওয়াজ খুব কিছু না, এমা হ্যাগারদের ভাষায় বলল একজন আরেকজনকে। তবে কখন একে বলে দেবে, আশা করি তাড়াতাড়ি। এর আওয়াজে ঘুমাতে পারছি না। সূর্য উঠলে বলি, তার আগে না, বলল তার সঙ্গী। তখন নতুন রানীকে ঘর থেকে বের করা হবে, আর তার জন্য বলি হবে এ। খারাপ লাগছে, এতক্ষণ সইতে হবে। প্রথম যাজক বলল, আগুন ভরা গামলা এর মাথার উপর উল্টে না দেয়া পর্যন্ত ঘুমাতে দেবে না। আগে বিজয়, তারপর ভোজ। দ্বিতীয় বুড়ো বলল, তবে এই বুড়ো খেতে সুস্বাদু হবে না। রানীর সঙ্গে আসা কম বয়সী মোটা মেয়েটা খেতে খুব ভালো ছিল। তারপর বাস। দুই শয়তান বুড়ো জিভ দিয়ে ভিজিয়ে নিল ঠোঁট। তাদের একজন কুঁড়ে ঘরের দিকে ফিরল। বাস। দ্বিতীয়জন গিয়ে বসে পড়ল লালদারির কাছে, তাকিয়ে থাকলো তার দিকে। তারপর আচ্ছা মতো চড়িয়ে দিল আওয়াজ থামাতে। বাস। আমার মনে পড়ল ওরা কি বলেছে। মোটা মেয়ে জেনি খুব বোকা ছিল। আগে ওর উপর খুব রাগ ছিল আমার, কিন্তু এখন মন চাইলো ওই শয়তান যাজককে মেরে ফেলি। তারপর কুঁড়ে ঘরে গিয়ে কথা বলবো বিষাদ চোখের সঙ্গে। তাই শয়তান যাজকের পিছনে চলে গেলাম। সে রক্ত চোখে চেয়ে আছে লালদারি বাসের দিকে। গ্যাস করে তার পিঠে বসিয়ে দিলাম ছোড়া। ভেবেছি চট করে মরবে, মুখ থুবড়েও ও পড়ল, কিন্তু বাস। তাকে শেষ করার আগেই আহত হায়নার মতো বিদঘুটে আওয়াজ শুরু করলো। এমন সময় আরেকটা আওয়াজ শুনলাম। চিৎকার করছে কে যেন। লালদাড়িকে সরিয়ে আনতে পারলাম না, বা বিষাদ চোখের সঙ্গে কথা হলো না। যান বাঁচাতে গিয়ে এক দৌড়ে হারিয়ে গেলাম গুড়ি বৃষ্টির ভিতর। পাই পাই করে দৌড়াতে লাগলাম। এমা হ্যাগারদের শিবির ডানে রেখে বাম দিকে ছুটলাম। তারপর এসে পৌঁছেছি এখানে। আর কিছু বলার নেই বাস। ভালো দেখিয়েছ বললাম। তোমাকে যদি না দেখে থাকে, সূর্য সাধকের মৃত্যুর কারণে ভয় পাবে। বেচারি জেনি। আশা করি আগামী 3 ঘন্টার মধ্যে শয়তানগুলোর উপর প্রতিশোধ নেব। আমসোলোপোগাস ও এমা হ্যাগার সর্দারদের ডেকে বললাম হ্যান্সের কথাগুলো। জানিয়ে দিলাম রেজুর সেনাবাহিনী কোথায়। আলাপ শেষে ঠিক হলো আক্রমণ এখনই হবে। আমি ঠিক তাই চেয়েছি। হ্যান্সের কাছে জেনেছি পাগল হয়ে গেছে রবার্টসন। হয়তো এখনও তাকে উদ্ধার করা যায়। কাজেই দুবার গুলি ছুড়লাম। সঙ্গে সঙ্গে দূরের ঢালে হইচই শুরু হলো। এর 1 মিনিট পর রওনা হলাম আমরা। আমসোলোপোগাস ও আমি আগে চলেছি। আমাদের পিছনে অবশিষ্ট 3 কোম্পানি নিয়ে এমা হ্যাগার সর্দাররা। যে কেউ ভাবতে পারে সব ঠিক চলছে। চতুর কোয়ার্টারমেইন চমকে দেবে রেজুর সেনাবাহিনীকে, মিশিয়ে দেবে তাদের। গোরকোকে তো আগেই বলে রেখেছে কি কৌশল
করতে হবে, কোনো সন্দেহ নেই। এরপর রবার্টসনকে উদ্ধার করবে অ্যালান। কিছুদিনের ভিতর সুস্থ হয়ে উঠবে মানুষটা। ইনেসকে উদ্ধার করার পর সে হয়ে উঠবে অ্যালানের মনের মানুষ। কিন্তু পাঠকের ধারণা ঠিক হবে না। আমার সঙ্গের এমা হ্যাগার সর্দাররা বলেছে রেজুর লোক কখনো রাতে লড়াই করে না, সূর্য উঠবার পর তাদের বাহাদুরি। আয়সার সর্দাররা হয় মিথ্যা বলেছে, নয়তো ভুল ধারণা করেছে, কারণ রেজুর যোদ্ধারা উল্টো কাজই করলো। আমরা যখন ভাবছি নিঃশব্দে হামলা করব, তারাও তখন ঠিক একই কাজ করছে। গোরাকর কৌশল তাদের উপর খাটল না। তাদের গুপ্তচর বাহিনী আগেই জানিয়ে দিয়েছে আমরা কি করছি। বরং বলা উচিত তারা ছিল আমাদের গুপ্তচর বাহিনী। রেজুর ঘুষ খেয়ে দল বদলেছে, বা আগেই ছিল ওই দলের অনুসারী। এরা একজন দুজন করে সরে গেছে। শত্রুদের জানিয়েছে কি করতে চলেছি। রেজুর বাহিনী জেনে গেছে আমরা কি পরিকল্পনা করেছি। হ্যান্স যে পুরোহিতকে খুন করেছে, সে ছিল গোটা বাহিনীর পিছন দিকে, রেজুর কুঁড়েঘরের কাছে। ওখানে বন্দি করে রাখা হয় ইনেসকে। সত্যিকারের সেনাবাহিনী কোথায় বুঝতে পারেনি হ্যান্স। তারা দুভাগ হয়ে দুই পাহাড়ের ঝোপঝাড়ে অবস্থান নিয়েছে। আমরা নেমে আসতেই ওই দুই দল হামলা শুরু করলো আমাদের উপর। বুদ্ধিমান পাঠক বলবেন, বোকা অ্যালান কেন আগেই এসব বুঝল না? সে তো একদল অসভ্য নিয়ে লড়তে গেছে, তাদের ভিতর বিশ্বাসঘাতক তো থাকবেই, বিশেষ করে যখন দুই জাতি আসলে একই। অ্যালানের উচিত ছিল অনেক সাবধান হওয়া। প্রিয় পাঠক, এসব কথার বিপরীতে আমি শুধু বলবো, আপনি নিজে এমন পরিস্থিতিতে পড়লে বুঝতেন কেমন লাগে। ভেবেছেন এসব আমি আগে ভাবিনি? সেক্ষেত্রে ভুল ভাবছেন। কখনো অনিচ্ছুক বর্বরদের সঙ্গে নিয়ে লড়াই করে দেখেছেন? তার উপর যে কোনো সময় তাদের উপর ঝাঁপিয়ে পড়বে তিনগুণ লোক। এ পরিস্থিতিতে যুদ্ধে জেতা প্রায় অসম্ভব। আমি এই যুদ্ধে কিভাবে শত্রুদের ভিতর ঢুকে পড়লাম তা শীঘ্রই জানবেন। অতি বুদ্ধিমান পাঠক, বাজি ধরতে পারি নিজে আপনি এ কাজ করতে পারতেন না। নিজ চেয়ারে বসে মজা করে বই পড়া আর সত্যিকারের বিপদে ঝাঁপিয়ে পড়া এক কথা নয়। যাই হোক, এরপর যা ঘটল সেজন্য আমি লজ্জিত হয়েছি। জ্যোৎস্নার ভিতর টিলা বেয়ে নেমে চলেছি, মনের ভিতর অস্বস্তি। হ্যান্স যে কথা শুনে এসেছে তা মাথার ভিতর ঘুরছে। দুই পুরোহিত আলাপ করেছে, আগে বিজয়, তারপর ভোজ। ওরা বলেছে সূর্য উঠবার পর রবার্টসনকে বলি দেবে। সেক্ষেত্রে আগে কি করে যুদ্ধ জয় করে, এ নিয়ে ভাবছি। ঘুরে চাইলাম হ্যান্সের সঙ্গে কথা বলবো, ওর কাছ থেকে বুঝতে হবে ঠিক কি বলেছে পুরোহিত। কিন্তু হ্যান্স আশেপাশে নেই। তবে ক মিনিট পর ওকে দেখলাম ছুটতে ছুটতে আসছে, বারবার আড়াল নিচ্ছে পাথর ও গাছের। কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বাস সাবধান। গিয়ে দেখে এসেছি সামনের দুই ঢালে রেজুর লোক। অনেকগুলো বর্ষা ছুড়ল আমার দিকে। এই যে দেখেন। ডান বাহু উঁচু করে দেখালো সে। মাংসের সামান্য কাটা দেখলাম, ওখান থেকে ঝরছে রক্ত। মুহূর্তে বুঝলাম অ্যাম্বুশের ভিতর পড়েছি। প্রাণপণ খাটাতে চাইলাম মগজ। আমরা এখন টিলার চওড়া এক জায়গা দিয়ে নামছি। এলাকাটা 7 বা 8 একর, হালকা ঝোপঝাড়, উর্বর জমিতে জন্মেছে বড় বড় গাছ। এই প্রায় সমতল ভূমি থেকে নিচে খাড়া ঢাল। ওখানে ঝোপঝাপ ও গাছ অনেক ঘন হয়ে জন্মেছে। হ্যান্স জানালো ওখানে গেলে হামলার মুখে পড়ব। আমার নিজ সৈনিকদের থামতে বললাম। বার্তাবাহক পাঠালাম অন্য রেজিমেন্টে। প্রায় সঙ্গে সঙ্গে থেমে গেল তারা। ভেবেছে তাদের বিশ্রাম দিতে থেমেছি। তারপরে একসঙ্গে রওনা হব যুদ্ধে জয় করতে। আমসোলোপোগাসকে জানালাম হ্যান্স কি দেখে এসেছে। বললাম ওর বিশ্বস্ত কোনো জুলু নিচের দিক দেখে আসুক। সঙ্গে সঙ্গে আমসোলোপোগাস সঙ্গী জুলুকে পাঠিয়ে দিল। এদিকে ওর কাছে জানতে চাইলাম পরিস্থিতি যদি এমনই হয় তো কি করা উচিত। সেক্ষেত্রে অ্যামাহ্যাগারদের জড়ো করে
একটা বৃত্ত বা চৌকো তৈরি করুন। তারপর প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, বলল আমসোলোপোগাস। এই একই চিন্তা এসেছে আমার মনে। তবুও বললাম, এরা যদি জুলো যোদ্ধা হতো এই পরিকল্পনা কাজে আসতো, কিন্তু আমরা জানি না এরা রুখে দাঁড়াবে না পালাতে শুরু করবে। আমরা এদের সম্পর্কে কিছুই জানি না, মাখো মা যান। তবে চেষ্টা করতে দোষ কি? যদি দৌড়াতে শুরু করে উপরের দিকে যাবে। এবার সর্দারদের ডেকে নিলাম, খুলে বললাম সামনে কি ঘটতে পারে। মনে হলো ভীষণ ভয় পেল তারা। দু একজন সঙ্গে সঙ্গে পিছিয়ে যেতে চাইলো, তবে আমি জানিয়ে দিলাম যে আগে পালাতে চাইবে তাকে গুলি করে শেষ করব। কিছুক্ষণ তর্ক করে আমার পরিকল্পনা মেনে নিল তারা। কথা দিল তাদের সেরা যোদ্ধাদের উপরের দিকে রাখবে, কেউ পালাতে চাইলে তারা ঠেকাবে। এরপর আমরা চাইলাম নিখুঁত চৌকো তৈরি করতে। 4 সারিতে রাখলাম যোদ্ধাদের। এই কাজগুলো শেষ করার সময় কিছু হইচই শুনলাম। এরপর ফিরল জুলু যোদ্ধা। তার কাছে শুনলাম হ্যান্স ঠিকই দেখেছে, রেজুর সেনাবাহিনী আমাদের এড়িয়ে উপরের দিকে যেতে চাইছে। তাদের জানা শেষ, আমরা থেমেছি, কাজেই আমাদের অ্যাম্বুশে ফেলতে পারবে না। তবে তখনই আক্রমণ এলো না। টিলার দুপাশ দিয়ে খাড়া ঢাল বেয়ে উঠছে তারা, চাইছে আমাদের ঘেরাও এর ভিতর ফেলতে। এ সম্ভব হলে এক লড়াইয়ে শেষ করে দেবে আমাদের পুরো সেনাবাহিনীকে। আমার ধারণা হলো বড় একটা সুযোগ এসেছে। ওই সেনাবাহিনী চট করে পিছাতে পারবে না। নিচের দিকে অপেক্ষা করবে আমাদের আমাহেগার যোদ্ধারা, তারা আটকে দেবে। সব ধরনের প্রস্তুতি শেষে আমরা বিশ্রাম নিতে বসলাম। আমি অন্তত তাই করলাম। অপেক্ষা করছি চুপচাপ। আজ রাত কেমন যেন থমথমে, তবে টিলার দুদিকের ঢালে ফিসফিসে আওয়াজ। সাবধানে পা ফেলছে রেজুর দল, আমাদের ঘিরতে চাইছে। তারপর সত্যিই থেমে গেল সব আওয়াজ, কোথাও কোনো সামান্যতম শব্দ নেই। তারপর শুনলাম খটাস খটাস আওয়াজ। খুব কাছে কাঁপছে আমাহেগার যোদ্ধারা, দাঁতে দাঁত লাগছে তাদের। এদের এই অবস্থা দেখে আমার নিঃসাহস কমে গেল। তার উপর আমসোলোপোগাস মন্তব্য করল, এই লম্বা লোকগুলো এখনও পুরুষ হয়নি, শিশুদের মতো ভয় পায়। সর্দারদের ডেকে জানিয়ে দিলাম, যারা দাঁড়িয়ে আছে তারা হয়তো বাঁচবে, কিন্তু কেউ পালাতে চাইলে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। কেউ যদি আবার বাড়ি ফিরতে চায় তো তার উচিত পুরুষের মতো লড়াই করা। তা যদি না পারে আমার হাতে মরবে বা পুড়িয়ে খাবে রেজুর লোক। এ কথাগুলো ছড়িয়ে যাওয়ার পর দেখলাম বন্ধ হয়েছে যোদ্ধাদের কাঁপাকাঁপি। এরপর হঠাৎ আমাদের চারপাশ, নিচে ও উপর থেকে এলো ভয়ঙ্কর আওয়াজ। মনে হলো হাজার হাজার যোদ্ধা চিৎকার করে রেজুর নাম বলছে। পরের মিনিটে আমাদের চৌকো বুর্জের উপর ঝাঁপিয়ে পড়ল 10,000 যোদ্ধা। চাঁদের আলোয় ভয়ঙ্কর লাগলো তাদের। পরনে সাদা আলখেল্লা উড়ছে, চকচক করছে বর্ষার ফলা। হ্যান্সার আমি কয়েকবার গুলি করলাম, কিন্তু প্রচণ্ড আওয়াজের ভেতর সে শব্দ মুহূর্তে হারিয়ে গেল। পরক্ষণে টের পেলাম খামোখা মরার চেয়ে আমার বেঁচে থাকা অনেকের জন্য জরুরি। কাজেই চৌকো বুর্জের ভিতর ঢুকে পড়লাম। আমার সঙ্গে এলো আমসোলোপোগাস, হ্যান্স ও জুলু যোদ্ধা। যা ভেবেছি তার চেয়ে অনেক ভালো আক্রমণ ঠেকালো আমাদের আমাহেগার যোদ্ধারা। শত্রুদের প্রথম চোট ঠেকিয়ে দিল, প্রতিপক্ষের চেয়ে অনেক কম লোক হারালো। দ্বিতীয় আক্রমণ চলল কিছুক্ষণ ধরে। এরপর পিছাতে বাধ্য হলো রেজুর সেনাবাহিনী। একটু সুযোগ পেয়ে নতুন করে আমরা আমাদের বুর্জ গুছিয়ে নিলাম। আহতদের এনে রাখা হলো মাঝখানে। এ কাজগুলো মাত্র শেষ হয়েছে, এমন সময় আবারও বিকট আওয়াজ শুনলাম। রেজুর নামে ধ্বনি তুলে আবারও হামলে পড়ল তারা। ততক্ষণে যুদ্ধ শুরু হওয়ার 1 ঘন্টা পেরিয়ে গেছে। এবার নতুন কৌশল নিয়েছে রেজুর সেনাবাহিনী। সব দিক থেকে হামলে পড়ার বদলে মনোযোগ দিয়েছে আমাদের পশ্চিম দিক ভেদ করতে। ওদিকে নিচের দিকে রয়েছে সমতল জমি। রেজুর যোদ্ধাদের ভিতর মাঝে মাঝে এক লোককে দেখতে পেলাম,
বিশাল আকৃতির মানুষ সে। দৈর্ঘ্যে হবে কমপক্ষে 7 ফুট। তেমনই চওড়া। চাঁদের আবছা আলোয় পরিষ্কার দেখছি না, তবে তাকে দেখে ভয়ানক যোদ্ধা মনে হলো। মুখ ভরা রূপালি কালো দাড়ি নেমেছে পেট পর্যন্ত। কাঁধ বেয়ে ঝুলছে ঝোপের মতো চুল। স্বয়ং রেজু। চিৎকার করে আমসোলোপোগাসকে বললাম, হ্যাঁ সেই রেজু। তাকে দেখতে দারুণ লাগছে। এমন দক্ষ যোদ্ধার সঙ্গে লড়লে মনে শান্তি থাকে। ওই যে দেখুন, আমার মতো কুঠার নিয়ে লড়ছে। ওর সঙ্গে লড়তে চাইলে সব শক্তি জমিয়ে রাখতে হবে। আমসোলোপোগাসকে কাজে লাগানোর ইচ্ছা নেই আমার। সুযোগ খুঁজলাম গুলি করে রেজুকে শেষ করতে, কিন্তু একবারও তাকে সাইটে পরিষ্কারভাবে পেলাম না। একবার রেজুকে পেয়ে গেলাম বটে, কিন্তু এক অ্যামাহেগার আমার রাইফেলের নলের সামনে এসে পড়ল। দ্বিতীয়বার ছোট এক মেঘ ঢেকে দিল চাঁদকে। অন্ধকারে হারিয়ে গেল রেজু। এরপর থেকে কোনো না কোনো ঝামেলার ভিতর পড়লাম। আগেই জানতাম কি ঘটতে পারে। আমাদের বুর্জের পশ্চিম দিকে দেয়াল ভেঙে পড়ল। ভয়ঙ্কর চিৎকার করতে করতে ভিতরে ঢুকে পড়ল রেজুর যোদ্ধারা। আমার মেরুদণ্ড বেয়ে নামলো শীতল একটা স্রোত। পরিষ্কার বুঝলাম খেলা শেষ হতে চলেছে। আমাদের অ্যামাহেগারদের নতুন করে সংঘবদ্ধ করা এখন অসম্ভব। ভীষণ ভয় পেয়েছে তারা। বোকার মতো একের পর এক মরছে। নিজেকে দোষ দিতে লাগলাম। কেন যে বোকার মতো এ কাজে নিজেকে জড়িয়েছি। টের পেলাম আমার কানের কাছে চিকন স্বরে হ্যান্স বলে চলেছে, আমাদের বাঁচার একমাত্র উপায় ঝোপঝাড়ের ভিতর লুকিয়ে পড়া। জুলুদের নিয়ে চলুন ব্যাস। গর্ব এসে বাধা দিল আমাকে। তাছাড়া হাজারো মানুষের ভিতর লড়াই চলছে। তার ভিতর দিয়ে পালানো অসম্ভব। বুঝতে পারছি শেষ সময় ঘনিয়ে আসছে। একই সঙ্গে প্রার্থনা করছি, আবার গালি দিয়ে চলেছি। প্রার্থনা করছি যেন নিজ আত্মার ভালো হয়, পাপ যেন মাফ করে দেন ঈশ্বর। এদিকে গালি ও অভিশাপ দিচ্ছি অ্যামাহেগারদের সব কিছুকে, বিশেষ করে জিকালিকে আর ওই আয়েশাকেও। ওই দুজন মিলে জড়িয়েছে আমাকে এই মস্ত বিপদে। হয়তো জিকালির মাদুলি কাজে লাগবে। কানের কাছে বাঁশি বাজালো হ্যান্স। এইমাত্র এক শত্রুকে গুলি করে ফেলে দিয়েছে সে। মরুক ওর মাদুলি, পাল্টা জবাব দিলাম। ওটার সঙ্গে মরুক আয়েশা, নিজে আসেনি, ফাঁসিয়ে দিয়েছে আমাদের। কথা বলতে গিয়ে বুড়ো বিলালিকে দেখতে পেলাম। লড়াই করার লোক নয়, যেভাবে হোক আমাদের ধারে কাছে থাকতে চাইছে। এইমাত্র মুখ থুবড়ে পড়ল সে। মনে হলো তার বুক ভেদ করেছে বর্ষা। সত্যিই মরল না বেঁচে আছে দেখতে চাইলাম। হ্যাঁ, সে আহত। চাঁদের জ্যোৎস্নায় চোখের কোণে মসলিনের মতো কী যেন দেখলাম, তবে তেমন কিছু থাকতে পারে না। আয়েশা আর তার নেকাব এখানে আসবে কোত্থেকে? ঘুরে ভালো করে চাইলাম ওদিকে। চমকে যেতে হলো। আমাদের যুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছে নেকাব পরা আয়েশা। এক হাতে উঁচু করে ধরেছে ছোট এক শিক। তার উপর কালো কাঠের কাজ, সঙ্গে কারুকার্য করা হাতির দাঁত। যুদ্ধে ফিল্ড মার্শালরা এ ধরনের বাটন ব্যবহার করেন। আজও জানি না কি করে চলে এলো সে, অথচ এলো যে সন্দেহ তাতে কোনো সন্দেহ নেই। মনে হলো আলখেল্লার উপর ঝলমলে রং মাখিয়ে নিয়েছে। কোনো ধরনের ফরেস্ট কোনো ধরনের ফসফরেসেন্ট। চাঁদের আলোয় আগুনের মতো ধিকে ধিকে জ্বলছে। ওই জিনিস যুদ্ধের পুরো ময়দান থেকে পরিষ্কার দেখা গেল। একটা কথাও বলল না সে, বদলে উঁচু করে ধরল শিক। এদিকে লড়তে লড়তে কাছে চলে এসেছে মারকুটে যোদ্ধারা। তাদের দিকে শিক তাক করলো আয়েশা। এগোতে শুরু করলো যেন ভেসে চলেছে। চারপাশ থেকে আমাদের অ্যামাহেগারদের মুখে শুনলাম, যিনি সবসময় শাসন করেন। এদিকে রেজুর যোদ্ধারা চিৎকার করতে লাগলো, লুলালা, উড়ন্ত লুলালা উড়ে এলো, চাঁদের জাদু নিয়ে এলো। এগোতে লাগলো অবাক করা মেয়েটি। কোনো নির্দেশ দেয়া হলো না, কিন্তু সবাই অনুভব করলো কি করতে হবে। আয়েশার দিকে যেতে লাগলো আমাদের যোদ্ধারা। হ্যাঁ, 1 মিনিট আগে ভীত চকিত ছিল তারা।
কিন্তু পরের মিনিটে দুর্দান্ত দুঃসাহসী হয়ে উঠল। চলেছে তাদের দেবীর পাশে লড়তে। চারপাশে রেজুকে দেখতে পেলাম না, তবে তার যোদ্ধারা অস্বাভাবিক অস্বাভাবিক দ্রুত পালাতে লাগলো। এতই জলদি মৃত ও আহত সঙ্গীদের ফেলে গেল। তাদের ধাওয়া দিল আমাদের যোদ্ধারা। ঝিলমিলে আলখেল্লা পরিহিত আয়শা আমাদের সঙ্গে চলল। কি করে এত দ্রুত চলছে ভেবে বিস্মিত হলাম। কোনো উপায় নেই, অথচ প্রতি মুহূর্তে আমাদের একটু আগে থাকলো। আরও অবাক কাণ্ড দেখবার বাকি ছিল। রেজুর ভীত যোদ্ধারা প্রথমবার পালাতে শুরু করার পর দেখা গেল তারা প্রাণপণে ছুটতে পারছে না। বারবার ঘুরে দেখতে লাগলো উড়ন্ত লোলালাকে। অনেকে নড়তেও পারেনি, স্থানের মতো দাঁড়িয়ে রইল। বহু নরখাদক ভীত খরগোশের মতো স্থির থাকলো, যেন ছোবল তুলেছে কোনো সাপ। বেশিরভাগকে অনায়াসে খুন করলো আমাদের যোদ্ধারা। পুরো ভোর ধরে চলল এই নরহত্যা। বিশাল টিলার উপর ছড়িয়ে ছিটিয়ে রইল অজস্র লাশ। অন্তত 7,000 রেজুযোদ্ধা খতম হলো এই হত্যাযজ্ঞে। মনে মনে স্বীকার করলাম, আমাদের যোদ্ধারা দক্ষ নয়, কিন্তু শত্রুদের খতম করতে অত্যন্ত পাকা। বোকা নরখাদকদের খুন করতে গিয়ে সাহসী হয়ে উঠল তারা। 18 ভোরের সমতল ভূমিতে নেমে এলাম। সামনে পড়েছে রেজুর পর্যদস্ত যোদ্ধারা, যেন তারা খাওয়া হরিণ। আর তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে একদল বুনো কুকুর। ওখানে থেমে গুছিয়ে নিলাম সেনাবাহিনী। এখন পর্যন্ত একটা কথাও বলেনি আয়েশা, তবে আমার মনে হয়েছে তার কাছ থেকে নির্দেশ পেয়েছি সেনাবাহিনী বিন্যাস করতে। 20 মিনিট লাগলো আমার কাজ শেষ করতে। 2,500 সৈনিক পুরোপুরি সুস্থ, অন্যরা যুদ্ধে মারা গেছে বা আহত। আমরা আবার রওনা হলাম। সন্ধ্যার আগে বুঝলাম পুরো যুদ্ধ জিততে পারিনি। আমাদের সেনাবাহিনীর সমানে এক সেনাবাহিনী অপেক্ষা করছে লড়াই করতে। জাদুদণ্ড তাদের দিকে তাক করলো আয়েশা, ফলে শত্রুদের দিকে ছুটতে হলো। মনে হলো রেজুর যোদ্ধারা এখানে এসে ভয়কে জয় করে অপেক্ষা করছে। সন্ধ্যার আলো আধারে এবারের লড়াই হলো ভয়ঙ্কর এবং অদ্ভুত। যোদ্ধারা বুঝে উঠল না শত্রুর সঙ্গে লড়ছে না বন্ধুদের সঙ্গে। নিশ্চিত হতে পারল না যে আমরা জিতব। এখন আর জলজলে আয়েশাকে দেখে বাড়তি সাহস পেল না আমাদের এমাহেগার যোদ্ধারা। রাতের ঘুটঘুটে আধার নামার পর মনে হলো উল্টো রেজু যোদ্ধাদের সাহস বাড়ছে। তবে কপাল ভালো, সবাই যখন দ্বিধার ভিতর, এমন সময় বাম দিকে একটা চিৎকার শোনা গেল। ওদিকে চেয়ে গোরাকর দীর্ঘদেহ দেখলাম। জুলু জাদুকর অবশিষ্ট জুলু ও 250 এমাহেগার যোদ্ধাকে নিয়ে হাজির হয়েছে। রেজুর বাহিনীর পাশ থেকে চড়াও হলো তারা। নতুন এই আক্রমণ শুরু হওয়ায় ধীরে ধীরে হাল ছেড়ে দিতে লাগলো নরখাদকরা। সাহস হারিয়ে মরতে লাগলো লোকগুলো, পালাতে চাইল। তারপর আবার যখন ভোরের আলো ফুটল, চারপাশে চেয়ে আয়েশাকে খুঁজলাম, কিন্তু সে যেন উধাও হয়েছে। কোথায় গেল জানি না, তবে ভয় হলো যুদ্ধের ভিতর মারা গেছে। ওকে খোঁজা বাদ দিলাম। ততক্ষণে বুঝে ফেলেছি রেজু বাহিনীকে হারাতে হলে এখনই সঠিক সময়। ঝাঁপিয়ে পড়তে হবে তাদের উপর। নির্দেশ দিলাম আমাদের সেনাবাহিনীকে। আমার সঙ্গে ছুটছে আমসলোপোগাস, গোরাকো ও হ্যান্স। কুঠারের মতো চেহারার অ্যামাহেগারদের উৎসাহ দিতে দ্রুত সামনে বাড়তে লাগলাম আমরা। তাতে কাজ হলো, শত্রুদের দিকে তেড়ে গেল ওরাও। ওই ঢিবির উপর লাল দাঁড়িয়ে থাকার কথা। একটা ঢাল বেয়ে ওঠার সময় বলল হ্যান্স। আফসা আলোর ভিতর দৌড়ে ঢাল বেয়ে উঠলাম। সামনে দেখলাম বেশ কিছু লোক কি যেন ঘিরে রেখেছে। দুর্ঘটনা ঘটলে মানুষ এমন করে। লালদাড়ি ওই পাথরের উপর। আবারও চেঁচিয়ে উঠল হ্যান্স। ওরা তাকে মেরে ফেলেছে হতে পারে। সাদা আলখেল্লা পরা বেশ কজন পুরোহিত ঝুঁকে পড়েছে স্থির এক দেহের উপর।
লোকগুলোর হাতে ছোরা। তাদের পিছনে দাঁড়িয়েছে বিশালদেহী এক লোক। পলকে বুঝলাম ওই দানবী রেজু। পূবের দিকে চেয়ে আছে। সূর্যের কিনারা ফুটে উঠলেই আর ঠিক তখনই দিগন্তে ফুটল প্রথম আভা। বন্দির দিকে ঘুরে চিৎকার করে নির্দেশ দিল রেজু। তবে দেরি হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি। কুঠার দিয়ে এক পুরোহিতকে দুটুকরো করে দিল আমসলপু গাছ। আমার চারপাশের মানুষগুলো ঝাঁপিয়ে পড়ল পুরোহিতদের উপর। রবার্টসনকে বেঁধে রাখা দড়িগুলো ছুরা দিয়ে পটাপট কেটে দিল হ্যান্স। আবসা আলোর ভিতর দেখলাম বদ্ধ উন্মাদ হয়ে গেছে বেচারা রবার্টসন। লাফ দিয়ে উঠে বসল সে। স্কচ ভাষায় কি যেন বলতে লাগলো। এক পুরোহিতের হাত থেকে পড়ে গেছে পড়ে গেছে দীর্ঘ বর্ষা। ওটা সে তুলে নিল। তেড়ে গেল দানবীয় রেজুর দিকে। লোকটার বুকে গেঁথে দিতে চাইল বর্ষা, কিন্তু ঠাস করে ওটা ভেঙে গেল। রেজুর পরনে কোনো বর্ণ। পরক্ষণে বিশাল কুঠার আবার উপরে তুলল রেজু। নামিয়ে আনলো রবার্টসনের মাথার উপর। ভয়ঙ্কর আঘাত। পাথরের মতো ধপ করে পড়ল বেচারা। সঙ্গে সঙ্গে মারা গেছে। পরে দেখেছি প্রায় দুটুকরো হয়ে যায় সে। মানুষটার এই মৃত্যু দেখে খেপে গেলাম। হাতে ছিল ডাবল ব্যারেলের রাইফেল। চেম্বারে ছিল হলো পয়েন্ট এক্সপ্রেস বুলেট। দানবটার দিকে অস্ত্র তাক করে একে একে 2 ব্যারেল খালি করলাম। পরিষ্কার শুনলাম বুলেট আঘাত হেনেছে, কিন্তু এরপরও পড়ল না লোকটা। শুধু থরথর করে কেঁপে উঠল। অবিশ্বাস্যভাবে ঘুরে গেল। রওনা হয়ে গেল দূরের কুঁড়েঘরের দিকে। হ্যান্স আমাকে বলেছে ওখানে ছিল ইনেজ ও রেজু। ওকে আমার হাতে ছেড়ে দিন, চিৎকার করে বলল আমসলপু গাছ। বুলেট যেখানে ফুটো করে না সেখানে কাটে ইস্পাত। পুরুষ হরিণের মতো ছুটল জুলো। ধেয়ে চলেছে রেজুর দিকে। আমার মনে হলো কোনো কারণে কুঁড়েঘরে ঢুকতে চেয়েছে রেজু, কিন্তু তার পিছনে চলে গেছে আমসলপু গাছ। কুঁড়েঘরে ঢুকলো না রেজু। ওটা পেরিয়ে ঢাল বেয়ে দৌড়ে নামতে লাগলো। সমতলে তার সেনাবাহিনীর অবশিষ্ট যোদ্ধা জড়ো হওয়ার চেষ্টা করছে। তাদের কাছে পৌঁছে গেল রেজু। তারপর ঘুরে দাঁড়ালো। থমকে গেল চতুর লড়িয়ে আমসলপু গাছ নিজেও। ভাবছে ওর দিকে তেড়ে আসবে রেজুর যোদ্ধারা। আমাদের জন্য একটু অপেক্ষা করলো সে। তারপর দেখলো আমরা ঢাল পেরিয়ে পৌঁছেছি। আমসলপু গাছকে দেখলাম কুঁজো হয়ে দাঁড়িয়েছে, আরেক হাতে ছোট ঢাল। কাঁধের উপর উঠেছে বিশাল কুঠার। ঝিলিক দিয়ে উঠল ওটা সূর্যের রশ্মির ভিতর। আমসলপু গাছ থেকে 10 ফুট দূরে প্রকাণ্ড কুঠারের হাতলে ভর দিয়েছে দানবীয় রেজু। প্রথমবার লোকটাকে দেখে আমার মনে হলো এ অশুভ কেউ, যেন সেই গলিয়াত যাকে সিংহাসন থেকে ফেলে দেয় ডেভিড। বিশাল লোক রেজু, সারা শরীর ভরা রোম, গর্তে ঢোকানো 2 চোখে অন্তর্ভেদী দৃষ্টি। বিরাট নাকটা শকুনের ঠোঁটের মতো। চেহারা প্রাচীন কোনো মানুষের। মাথা নাড়তে দুলতে লাগলো গোছা গোছা চুল। তবে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন হারকিউলিসের মতো।